তুমিই তো উঠেছিলে। তাই কি? তুমি উঠতে পারলে সে কোনো পারবে না। ফাদ রেগে আর কোনো কথাই বলল না। গাল ফুলিয়ে ময়ূরীর দিকে তাকিয়ে রইল। ময়ূরীর বুক ধুকপুক করছে। পুতুল তাকে কেমন করে মা বলে ডাকলো। কি মিষ্টি সম্বোধন। সে পুতুলের পিঠে হাত বুলিয়ে বলল। ছাড়ো আমায়। পুতুল বলল, তুমি ওই ছেলেকে কোলে নিবে না। সে আমার ভাই হয়, মানে তোমার মামা। আমি কিছু জানি না। তাহসিন ঠোঁট কামড়ে হাসলো। বক্কর ফিরলেন আধা ঘন্টা পর। তাহসিনের দের দেখে ভীষণ খুশি হলেন। ময়ূরীও আজ আর রাগ দেখালো না, বরং সব ভুলে মা বাবার সাথে প্রাণ খুলে কথা বলল। আজ তারা এই বাড়িই থাকবে। রাতের রান্না যখন চুলায়, তখন ময়ূরী মধুর সাথে পুকুর পাড়ে বসে। চারিপাশ অন্ধকার, শুধু ঘরের লাইট থেকে আবছা আলোয় আলোকিত ওইটুকুই। তুই এখনো রাজু ভাইয়ের সাথে কথা বলিস আপা? মধু বলল। বললেই বা কি? ময়ূরীর বড্ড খারাপ লাগলো বোনের কথা শুনে। বোন যে কেন বুঝতে চাইছে না, আজ থেকে প্রায় কয়েক মাস আগের ঘটনা। মেম্বার বাড়ি থেকে তাদের স্কুল কিছুটা কাছে। শীতের সময় ছিল, বিকেলবেলা স্কুল ছুটির পর শবনম আর সে ফিরছিল বাড়ির পথে। রাজু বাইক নিয়ে নিজের ছেলেদের নিয়ে মাঠের পাশে আড্ডা দিচ্ছিল। রাজু শবনমকে খুব খারাপ ভাষায় বাজে কথা বলেছিল। মেয়েটা বাড়ি ফিরে খুব কেঁদেছিল। ভয় কাউকে বলতে পারেনি রাজুর কথা। শুধু এখানেই শেষ নয়, তার কিছুদিন পর শুনতে পারে স্কুলে অনেক মেয়েদেরই সে বিরক্ত করে। রাজনীতির লোক বলে কেউ সাহস পায় না কিছু বলার। তবে আজ ময়ূরীর মনে হচ্ছে রাজুকে সামনে ঠেলে পাঠিয়ে একটা থাপ্পড় মারতেও তার বিবেকে বাধা দিবে না। মধুকে মা ডাকছেন বলে সে উঠে চলে গেল। খানিকক্ষণ পর যে সেখানে তাহসিন এলো, ট্রাউজারের পকেটে হাত গুজে, গায়ে ধূসর রঙ একটা টি শার্ট। সে এগিয়ে এসে দোলনায় ময়ূরীর পাশে বসতে মেয়েটা চমকে উঠল। ভীতু কণ্ঠে বলল, এভাবে কেউ আসে? আমি আছি। ময়ূরী দোলনা থেকে উঠতে চাইলে তাহসিন আটকে দেয় তাকে। হাত টেনে পাশে বসিয়ে বলে, এত পালাই পালাই করছো কেন? ভয় পাচ্ছ আমাকে? আপনাকে ভয় পাবো কেন? তাহসিন দুষ্টু হেসে ফিসফিস করে বলল, ভালোবাসায় ফেসে যাবে বলে? আমি ছোট মানুষ, এত কিছু বুঝি না। আপনিই বলুন, কখন বুঝতে পারবো আপনাকে আমি ভালোবাসি? তাহসিন মুচকি হাসলো আর চোখে ময়ূরী কিশোরীর বদন দেখে পুকুরে দৃষ্টি রেখে বলল, ভালোবাসা মানে শুধু মুখে ভালোবাসি নয়, ভালোবাসা অনুভব করার জিনিস। যখন আমাকে এক পলক দেখার জন্য তোমার মন বেকুল হবে, আমার বুকে মাথা রেখে জীবন পাড়ি দিতে ইচ্ছা করবে, যখন মনে হবে আমি বিহীন তোমার জীবন অন্য কোনো পুরুষের অস্তিত্ব নেই, তখন বুঝবে তুমি আমায় ভালোবাসো। যদি কখনো আপনার প্রতি আমার অনুভূতি না জন্মায়? তাহলে ভাবো আমি তোমার যোগ্য নই। তাহসিন ময়ূরীর হাতে হাত রাখলো, বলল, ভয় নেই মেয়ে, আমি জোর করে তোমায় বেঁধে রাখবো না। তোমার জীবনের সিদ্ধান্ত তুমি নিজেই নিবে। আমি সব সময় তোমার পাশে আছি। একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? বলো। আপনাকে মেনে নিতে আমার কষ্ট হচ্ছে। আমি জানি আপনি ভীষণ ভালো, খুব খুব ভালো। কিন্তু আপনিই বলুন, কোন মেয়ে চায় একজন বাচ্চার বাবাকে বিয়ে করতে? আপনি এর আগেও অন্য এক নারীকে ভালোবেসেছেন। এটা ভাবলেও ভীষণ রাগ হয় আমার নিজের উপর। আমাকে খারাপ ভাবলেও এটা সত্যি, আপনার সাথে সহজ হতে আমি পারছি না। তাহসিন ঠোঁট কামড়ে বসে রইল। ময়ূরী নিশ্চুপ। ঘরের ভেতর থেকে বক্কর ডাকছেন তাদের খাবার খাওয়ার জন্য। ময়ূরী নিঃশব্দে উঠে দাঁড়ালো, আঁচল গায়ে ঠিক করে জড়িয়ে নরম গলায় বলল, তাই বলে ছেড়ে যাব না কখনো। কবুল যখন আপনার নামে পড়েছি, তখন শেষ নিঃশ্বাস অবধি আপনার হয়েই থাকবো। ময়ূরী ঘরের দিকে চলে যাওয়ার পর তাহসিন দোলনা থেকে নেমে ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে লম্বা শ্বাস টানলো। হঠাৎ চোখ গিয়ে থামলো বাড়ির বাইরে কাঁচা রাস্তার দিকে। আবছা আলোয় অস্পষ্ট দেখা যাচ্ছে সেখানে কেউ বা কারা যেন দাঁড়িয়ে আছে। দুজনের হাতে বোধহয় জ্বলন্ত সিগারেট। তাহসিনের ভ্রু কুঁচকে গেল। রাতের এই সময়টায় ওখানে কারা দাঁড়িয়ে থাকতে পারে? বাড়ির আঙিনার শেষ মাথার পুরনো বটগাছটার পাশে দুটো ছায়ামূর্তি দুলছে। ধোঁয়ার রেখা বাতাসে পাক খেয়ে মিলিয়ে যাচ্ছে, ঠিক যেন অন্ধকারের ভেতরে লুকিয়ে থাকা কোনো অজানা বার্তা। সে একবার চেয়ে দেখলো ময়ূরী ঘরে ঢুকেছে কিনা। তারপর ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। মাটির রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাতাসের সঙ্গে গন্ধ পেল, যেন কিছু পোড়া পাটের মতো গন্ধ। একজন ছায়া একটু নড়ল, তারপর অন্যজন ফিসফিস করে বলল, চলো ভাই, এবার বুঝি ধরে ফেলছি। তাহসিন দৌড়ে গিয়ে চেঁচিয়ে উঠল। থামো, কে তোমরা? ততক্ষণে তাদের একজন গাছের আড়ালে মিলিয়ে গেছে, আরেকজন তাড়াহুড়ো করে সাইকেলে চড়ে রাস্তা ধারে পালিয়ে গেল। শুধু পড়ে রইল মাটিতে একটা ভাঙা চশমা আর আধাখানা সিগারেটের টুকরো। তাহসিন নিচু হয়ে সেটা তুলে নিল। চশমার কাচের উপর আলো ফেলতে চোখ স্থির হয়ে গেল তার। চেনাই চশমাটা সে এর আগেও দেখেছে। তাহসিনের বুকের ভিতর হঠাৎ করে একরাশ অস্বস্তি জমে গেল। পকেটে রাখা চশমাটা শক্ত করে মুঠোয় চেপে ঘরের দিকে হাঁটতে লাগলো। বাড়ি ফিরতে ফিরোজা বেগম মেঝেতে পাটি বিছিয়ে দিলেন। পুতুল বাবার পাশে বসেছে। তাহসিন প্লেটে প্রথমে মেয়ের জন্য অল্প ভাত নিয়ে দেশি মুরগির তরকারি নিল। ভাত মাখিয়ে মেয়ের মুখের সামনে ধরে বলল, আম্মা, হা করেন। পুতুল বড়
করে হাঁ করলো। তাহসিন মুচকি হেসে ভাত তুলে দিল মুখে। ফাহাদ নাক ফুলিয়ে ময়ূরীর শাড়ির আঁচল টেনে বলল। আপা খাইয়ে দাও। পুতুল রেগে তাকালো, গাল ফুলিয়ে বলল। আমার মা তোমায় খাইয়ে দিবে কেন? ফাহাদ বলল। আমার দুলাভাই তোমারে খাওয়ায়। মার দিব কিন্তু, ফাজিল ছেলে একটা। তাহসিন ধমক দিয়ে বলল। কি হচ্ছে পুতুল? সে তোমার মামা হয়, ঝগড়া করছেন কেন? পুতুল ছলছল চোখে বাবার দিকে তাকে উচ্চস্বরে কেঁদে উঠল। ফিরোজা বেগম হতবাক হয়ে ময়ূরীর দিকে তাকালেন। ময়ূরী ভাত খাওয়া রেখে শুকনো ঢোক গিলে পুতুলের পাশে এসে বসলো। অন্য পাশে ফাহাদ এসে বসলো। বেচারি নিজে না খেয়ে আগে দুজন বাচ্চাকে খাইয়ে দিল। খাওয়া দাওয়া শেষ হতেই প্রায় 9টা ছাড়িয়েছে। মধুর ঘরে তাদের ঘুমানোর জন্য ব্যবস্থা করা হলো। পুতুলের ঘুম ঘুম ভাব চোখে। ময়ূরীর পাশে শুয়ে তার তাহসিন উঠোনে শ্বশুরের সাথে আলাপ আলোচনায় ব্যস্ত। চেয়ারে বসে আছেন তারা। বক্কর আফসোসের স্বরে বললেন। বড় ভাই তো কাজ কাম করে না, ছেলেটাও গ্রামে ছেড়া বাপ মাকে প্রায় ভুলে গেছে। শবনমের জন্য যত চিন্তা, গ্রামের অবস্থাটাও তেমন একটা ভালো নয়, জানোই তো। তাহসিন বলল। এইসব নেশায় জড়ালেন কি করে? গ্রামে কি বখাটের অভাব? আল্লাহ ভালো জানেন কিভাবে কি হলো। তাহসিন ঠোঁট চেপে কিছুক্ষণ মাথা নত করে রাখলো, আর চোখে ঘরের দিকে তাকিয়ে বলল। শুনেছি বাজারের মুরগির দোকানের পিছনে নাকি অবৈধ জিনিস পাওয়া গিয়েছিল কয়েক মাস আগে। বক্কর মাথা নাড়লেন। তো অনেক আগের কথা, নেশা জাতীয় কিছু পাওয়া গিয়েছিল। কে করেছে এসব? আপনি কিছু জানেন? না বাবা, এসব প্রায় হয়েই থাকে এদিকে। তোমার ভাই চাচারাই যেখানে কিছু জানতে পারছে না, সেখানে আমি কি করে জানবো বলো? তা ঠিক। রাত হয়েছে বেশ। তাহসিন ঘরে এসে দেখলো পুতুল বিছানার এক কোণে ঘুটিয়ে ঘুমাচ্ছে। ময়ূরী মাঝে শুয়ে আছে, গায়ে কাঁথা জড়িয়ে। তাহসিন ফিরতেই ময়ূরী পুতুলের দিকে চেপে গেল। ঘরের লাইট বন্ধ করে তাহসিন বিছানায় গিয়ে শুয়ে পড়ল ময়ূরীর পাশে। ঘরের বাতাস ভারী হয়ে আসছে। কেরোসিন ল্যাম্পের ক্ষীণ আলোয় ঘরের দেয়ালে তাদের ছায়া তুলছে। বিছানাটা ছোট, দুজন মানুষ শোয়ার মতো জায়গা নেই বললেই চলে। তাহসিন ধীরে ধীরে কাঁথাটা টেনে নিজের দিকে আনলো। ময়ূরী তখনও চুপচাপ চোখ বন্ধ করে আছে, মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে, কিন্তু বুকের উঠানামা আর হাতের হালকা কাঁপুনি বলছে সে জেগেই আছে। তাহসিন পাশ ফিরে তাকালো। কাঁথার নিচে ময়ূরীর চুলের গন্ধ ভাসছে। বুকের ভিতরে জমে থাকা দীর্ঘশ্বাস চেপে রাখতে পারল না সে। গলাটা নামিয়ে খুব আস্তে জিজ্ঞাসা করলো। ঘুমিয়ে গেছো? ময়ূরী চোখ না খুলে বলল। হুম। তাহসিন হালকা হাসলো। বিছানা বড্ড ছোট মনে হয়, তাই না? ছোট না, আপনি বিছানার থেকে একটু বেশি বড়। তাহসিন কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে শরীরটা একটু সরিয়ে নিল। তবুও তাদের কাঁধ দুটো লেগেই থাকলো। ময়ূরীর কাঁধে হালকা করে হাত রাখলো সে, যেন কোনো সাহস চাইছে স্পর্শে। ময়ূরী চোখ খুলে তাকালো। এবার মৃদু আলোয় তাহসিনের চোখ জ্বলছে। সেখানে কোনো কামনা নেই, আছে কেবল এক অদ্ভুত স্নেহ আর নিশ্চুপ প্রতিশ্রুতি। তাহসিন তার পিঠে হাত রাখলো, তারপর আস্তে করে তাকে নিজের দিকে টেনে আনলো। ময়ূরী চমকে উঠলো, শরীরটাও কেঁপে উঠলো, কিন্তু প্রতিবাদ করলো না। তাহসিনের ঠোঁট ছুঁয়ে গেল তার পিঠে। সাথে সাথে মেয়েটার নিঃশ্বাস বন্ধ করে ফেললো। মুহূর্তের মধ্যে ঘরটা থমকে গেল। বাতাস ভারী হয়ে উঠল। ময়ূরীর চোখ বন্ধ, ঠোঁট কাঁপছে তার। বুকের ভিতর তীব্র কিছু বাজছে, ভয়, আকর্ষণ নাকি অজানা অনুভূতি সে নিজেও জানে না। বাইরে হঠাৎ হালকা বাতাস উঠল, জাম গাছের পাতা খসখস শব্দ করলো। তাহসিন ময়ূরীর কাঁধে মুখ রেখে স্থির হয়ে গেল। ঘরের নিস্তব্ধতা ভাঙল কেবল পুতুলের ঘুমন্ত নিঃশ্বাসের মৃদু আওয়াজে। এভাবেই দুজন মানুষ, যারা এখনো পুরোপুরি একে অপরের নয়, এক শয্যায় নিঃশব্দে ভাগ করে নিল এক রাতের নীরবতা। পূব আকাশে হালকা গোলাপি আভা, সূর্যের প্রথম কিরণ যেন ধীরে ধীরে সবুজ ধান ক্ষেতের উপরে ঝরে পড়ছে। কোথাও কুয়াশার আস্তর এখনো পুরোপুরি কাটেনি। তার ফাঁক দিয়ে দেখা যায় গরু ছাগল চড়াতে বের হয়েছে রাখাল ভাইয়েরা। বাঁশঝাড়ের পাতায় শিশির বিন্দু ঝুলে আছে, বাতাসে সেই শিশিরের ঠান্ডা গন্ধ। পাখির কিচিরমিচির শব্দে চারিদিক মুখর, কখনো শালিক, কখনো দোয়েল, কখনো আবার বুলবুলি। গ্রামের ঘরে তখন ভাতের হাঁড়ি চড়েছে। চুলার ধোঁয়া ধীরে ধীরে উঠছে আকাশে, বাতাসে মিশে আছে পোড়া কাঠের মিষ্টি গন্ধ। সওদাগর বাড়িতে চলছে রান্নার কাজ। আফিয়া রান্নাঘরে বসে কাজে ব্যস্ত। কুসুম এসে জানালো কনকের শরীর ভালো নয়, রাতে বোধহয় জ্বর এসেছিল খুব। আফিয়া বলল সকালে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিতে। অরুণিমা বেগম নিজের ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে এসে দেখলেন আফিয়া কাজে লেগে গেছে। তিনি রান্নাঘরে ঢুকে বললেন, এত সকালে রান্নাঘরে কি করছিস? আফিয়া কাজে মন দিয়ে বলল, আমি ছাড়া এসব আর কে করবে মেজমা? আমরা কি মরে গেছি? ভানু কই? ও ওঠেনি এখনো? ছোট মা এত সকালে ওঠে?
কনকের মা ভানু বেগম বাড়ির একটা কাজও করতে চান না। দেখা যায় বিছানা অবধি মেয়েদের দিয়ে গুছিয়ে রাখেন। ভোলা ভালা মানুষটা। অবশ্য রজনী বেগম ছাড়া তাকে নিয়ে কারোর কোনো সমস্যা নেই। সকালের খাবার হতে হতে বেলা গড়ালো। শান্তা মাহাতাবের ঘরের অন্য পাশের দরজা দিয়ে বেরিয়ে এলো বাইরে। আফিয়া সেদিকে আর চোখে তাকিয়ে ডাইনিং টেবিলে খাবার এনে রাখছিল। শান্তা এসে সামনে দাঁড়িয়ে বলল, কালুনি তোমার সাথে ছিল বড় বউ? আফিয়া কাজে হাত রেখে জবাবে বলল, জানোই যখন আবার জিজ্ঞেস করছো কেন? তোমার কাছে যেতে বারণ করতে পারো না? সে আমার কাছে আসলে ফিরিয়ে দেওয়ার সাধ্য আমার নেই। শান্তা যে রেগে আছে ভীষণ সেটা তার মুখ দেখে বোঝা যাচ্ছে। তবুও সে কথা ঘুরিয়ে বলল, তোমার বুঝি খুব কষ্ট হয় বড় বউ? এত এত কাজ কিভাবে করো? কষ্ট হবে কেন? গত 7 বছর ধরে তো করে আসছি এসব। যাই হোক, আমার কিছু জামা কাপড় নোংরা হয়েছে, তুমি কি একটু ধুয়ে দিতে পারবে? আফিয়া চোখ তুলে তাকালো। শান্তার চোখে তাচ্ছিল্য দেখতে পেয়ে কাজ রেখে সোজা হয়ে দাঁড়ালো। কি বলো তো শান্তা, আমাকে বাইরে থেকে নরম মনে হলেও আমি কিন্তু তুলো নই। আমার হাতের এই 5টা আঙ্গুল দেখেছো? এই আঙ্গুলগুলো যখন তোমার ওই ফর্সা নরম গালে পড়বে তখন বুঝবে আপিয়া কি। শান্তা দাঁত চাপলো। তুমি কি আমায় অপমান করছো? আপনার করব মানে? অপমান করব কেন? আমি তোমার কেনা গোলাম নই যে যা বলবে তাই শুনবো। আর একটা বাজে কথা বললে বিশ্বাস করো তোমার চাপা ভেঙে ফেলতেও দুবার ভাববো না। ঘরের দরজার সামনে দাঁড়িয়ে মাহাতাব সবকিছুই শুনছিল। ঠোঁটের কোণে হাসিটুকু চওড়া হতে সে ঘরের দরজা লাগিয়ে দিল। শান্তা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। ঠোঁটের কোণে হালকা কাঁপুনি। আফিয়া আবার কাজে মন দিল যেন কিছুই হয়নি। সে হাঁড়িতে ঢাকনা বসিয়ে বলল, তোমার কাপড় নিজেই ধুয়ে নিও, নইলে কাজের মেয়েকে বলো। শান্তা ঘুরে চলে গেল। পেছনে দাঁড়িয়ে থাকা রজনী বেগম সব শুনেছেন। চোখে ঠান্ডা হাসি, মুখে বিদ্রুপ। ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগিয়ে এসে বললেন, বড় বউ, ভাষা কিন্তু তোর খুব বাইরা গেছে আজকাল। আফিয়া মাথা না তুলেই বলল। ধৈর্য কমে গেছে। রজনী বেগম কণ্ঠটা ভারী করে বললেন, ধৈর্য কমলে সংসার ভাঙে, বুঝলি? এই রান্নাঘরে আগুন যেমন হাড়ি পুড়ে তেমনি ঘরও পুইরা যায়। আফিয়া থেমে গেল। একবার চোখ তুলে তাকালো তার দাদি শাশুড়ির দিকে। চোখে এক ফোঁটা জল ঝিলিক দিলেও ঠোঁটের কোণে কষ্ট ঢেকে রেখে বলল, ঘর ভাঙার ভয় আমার নেই। যার ঘরই নেই তার আবার ভয় কিসের? অস্বীকার করলেই তো সংসার ত্যাগ করা যায় না। তুই এখন মাহাতাবের বউ, এই বাড়ির বড় বউ। আফিয়া দীর্ঘশ্বাস ফেলে কাজে মন দিল। তার কিছুই বলার নেই। শান্তা ঘরে গিয়ে ভেতরে দরজা খুলে মাহাতাবের ঘরের ভেতরে দরজায় কড়া নাড়ল। খানিকক্ষণ পর মাহাতাব দরজা খুলে দিতে শান্তা দাঁত চেপে বলল, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, আমিও আপনার বিয়ে করা বউ। বিয়ের পর একবারও তো আপনি আমার কাছে আসলেন না, অথচ দিনের পর দিন ওই অপয়ের সাথে রাত কাটাচ্ছেন। মাহাতাব দাঁত চেপে বলল, গলা নিচে নামিয়ে কথা না বললে কলিজা ছিঁড়ে বের করবো তোমার। এই মুখ দিয়ে ওর নাম মুখে আনবে না। শান্তা মাহাতাবের বুকে সজোরে ধাক্কা মেরে বলল, কার সাথে গলা তুলে কথা বলছেন আপনি? আমি কি করতে পারি তার ধারণা নিশ্চয়ই আপনার আছে। বিয়ে করে আপনি এখনও আমাকে স্ত্রীর মর্যাদা দেননি। তুমি এটারই যোগ্য। মাহাতাব ঘর থেকে বেরিয়ে এলো। 10টায় একটা মিটিং আছে তার। সে বাইরে বেরিয়ে দেখলো চাচা দাদা সবাই চলে এসেছেন। চেয়ার টেনে বসতেই হঠাৎ খেয়াল করলো আফিয়া আজ নীল রঙের শাড়িটা পরেছে। টুকটুকে গায়ে বেশ মানিয়েছে। ভোর সকালে তাহসিন বাড়ি থেকে বের হয়েছিল। সকাল 9টার দিকে বাড়ি ফিরে আশ্চর্য বনে গেল সে। ময়ূরী এই 7 সকালে গোসল করছে পুকুরে। পুতুল আর ফাহাদ ঝগড়া করছে একসাথে বসে। সে এগিয়ে গেল সেদিকে। বুকে হাত গুজে তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল কিশোরী বধূর দিকে। ময়ূরী তাহসিনকে দেখে কাপড় ঠিক করলো। নির্লজ্জের মতো তাকিয়ে আছেন কেন? যান এখান থেকে। যা দেখার আমি তো দেখব। আমি ছাড়া আর কে দেখবে? ময়ূরীর চোখ কপালে উঠিয়ে শাড়ি দিয়ে মুখ ঢাকলো। বিড়বিড় করে যেন তাহসিনের পুরো গোষ্ঠী উদ্ধার করলো। ওকে যেতে না দেখে বলল, নোংরা কথা বলবেন না, এখান থেকে যান আপনি। তাহসিন ঠোঁট চিপে ভ্রু কুচকে বলল, তুমি কি উপলক্ষে সকাল সকাল পুকুরে নেমেছো? গরম লাগছিল তাই। এত প্রশ্ন কেন করছেন? তাহসিন আর লজ্জা দিল না। হাত মুখ ধুতেই ফিরোজা বেগম খেতে দিলেন। 10টার দিকে ময়ূরী বারান্দায় বসে মা আর বোনের সাথে বসে বসে মাংস পিঠা বানাচ্ছিল। তাহসিন খেতে চেয়েছে বলে এই আয়োজন। হঠাৎ বাড়ির বাইরে বাইকের শব্দ শুনে তারা সেদিকে তাকালো। মধু গিয়ে বাড়ির গেট খুলে দিতে দেখা হলো ওয়াহিদের সাথে। মধু আশ্চর্য হলে বলল, আপনি? ওয়াহিদ বাইক এক সাইডে করে রেখে মধুর কপালে টোকা মেরে বাড়ির ভিতরে আসতে আসতে বলল, সালাম কালাম নেই, বেয়াদবের মতো কথা বলছিস।
সে উঠোনে আসতে অবাক হয়ে ময়ূরীর দিকে তাকালো। গায়ে গাঢ় সবুজ রঙের শাড়ি জড়িয়ে পুরো গিন্নি সেজে বসে আছে। ময়ূরী সালাম দিল তাকে। ফিরোজা বেগম ভাইয়ের ছেলেকে দেখে ফের ব্যস্ত হলেন। তাকে বসতে দিলেন চৌকিতে। বারান্দার ছোট ফ্যান ছেড়ে দিয়ে দৌড়ে গেলেন ঘরে। ওয়াহিদ ময়ূরীকে দেখে বলল, ভেবেছিলাম বুড়ো কোনো কাকু দেখে তোকে বিয়ে দেবো, কিন্তু তুই তো ছক্কা মেরে দিলি আগে। ময়ূরী গাল ফুলিয়ে বলল, তুমি আবার আমার পেছনে লাগতে এসো না। যাকে তোর জামাই কই? ঘরেই আছেন, ঘুমাচ্ছেন হয়তো। তখনই তাহসিন বেরিয়ে এলো ঘর থেকে। মূলত বউ কোনো অচেনা পুরুষের সাথে কথা বলছে বলেই ঘর থেকে হনহন করে বেরিয়ে এসেছে। দুজনকে এত হাসাহাসি করতে দেখে কপালে গাঢ় ভাঁজ পড়ল। বজ্জাত বউ একটা। জামাইয়ের সাথে তো একদিনও হেসে হেসে কথা বলল না, অথচ এখন সে বিরক্ত হয়ে গম্ভীর গলায় বলল, কে আপনি? ওয়াহিদ দরজার দিকে তাকালো। তাহসিনকে দেখে চিনতে পেরেছে সে। উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বলল, আমি ওয়াহিদ, মধুর মামাতো ভাই। তাহসিন হাত মিলিয়ে জোরপূর্বক হাসলো। তারা চৌকিতে এসে বসলো দুজনাই। ফিরোজা বেগম হালকা খাবার এনে রাখলেন তাদের সামনে। ময়ূরী কাজে মন দিল। ওয়াহিদ বলল, আপনার ব্যাপারে শুনেছি অনেক। তাহসিন অবাক হয়ে বলল, আমাকে চিনেন কি করে? ফুপা বলেছেন। ও ভালো। কি করেন আপনি? এসআই অফিসার। এই গ্রামে নতুন ট্রান্সফার হয়েছি। তাহসিন চোখ টান টান করে ওয়াহিদের দিকে তাকালো। ট্রান্সফার কেমনে হয়েছে? ওয়াহিদ উঠে দাঁড়ালো। মাটির সিঁড়ি ডিঙিয়ে নিচে নেমে পিছু ফিরে বলল, চলুন হাঁটতে হাঁটতে কথা বলা যাক। তাহসিন ও ওয়াহিদ বাড়ি থেকে বের হলো। তৎক্ষণাৎ ফিরতে ফিরতে দুপুর আজান দিয়ে দিয়েছে। ময়ূরী সুন্দর করে ভাই আর পুতুলকে গোসল করিয়ে দিয়ে খাবারগুলো ঘরে নিয়ে যাচ্ছিল। মধু গেছে গোসল করতে। ফিরোজা বেগম রান্নাঘর পরিষ্কার করছেন। ময়ূরী কোমরে আঁচল গুজে গিন্নিদের মতো কাজে ব্যস্ত। তাহসিন গম্ভীর হয়ে ময়ূরীর দিকে তাকিয়ে আছে খানিকক্ষণ ধরে। ওয়াহিদ অন্য ঘরে গেছে হাত মুখ ধুয়ে। ময়ূরী কাজের ফাঁকে আর চোখে তাহসিনের গম্ভীর মুখ দেখে ভ্রু কুচকে রেখেছে। রাগ যেন বাড়ল লোকটার। সে খপ করে ময়ূরীর হাত আঁকড়ে ধরল। ময়ূরী হতভম্ব হয়ে তাকালো, চোখ রাঙিয়ে বলল, কি সমস্যা? তাহসিন হঠাৎ ময়ূরীর কোমরে হাত রাখতে মেয়েটা গুটিয়ে এলো তাহসিনের দিকে। কোমর থেকে আঁচল বের করে দাঁত চেপে বলল, তোমার ওই ভাইয়ের সাথে এত হাসাহাসি কিসের? আমার সাথে তো একদিনও একটু হেসে কথা বললে না। ময়ূরী তাহসিনের চোখে চোখ রাখে কিছু বুঝতে পেরে বলে, আপনি কি হিংসে করছেন তাকে? হিংসে করবো কেন? তাহলে আপনার এত জ্বলছে কেন? তাহসিন গম্ভীর নিঃশ্বাস ফেলে ওকে ছেড়ে দিয়ে বলে, ওনার আশেপাশে যাবে না তুমি। ময়ূরী মুখ বাঁকিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। সবার গোসল শেষ হলে খেতে দেওয়া হয় তাদের। ওয়াহিদ কাজের জন্য এই গ্রামে ট্রান্সফার হয়েছে বলে সে ফুপুর বাড়িতে থাকবে বলে এই সিদ্ধান্ত নিয়েছে। বকর কিংবা ফিরোজা বেগম কেউ আমোদ করেনি, বরং ভীষণ খুশি হয়েছেন। ময়ূরীকে কয়েকদিন থাকতে বললেন ফিরোজা বেগম। তাহসিনের কাছে আসা নিয়ে প্রস্তাব রাখতে তাহসিন মানা করতে পারল না। তাই বলে বউ রেখে সে সওদাগর বাড়ি ফিরবে না। ময়ূরী খাবার এগিয়ে দিচ্ছিল। বকর বাজার থেকে হাঁস কিনে এনেছিলেন। ওয়াহিদ খেতে খেতে সবার সাথে টুকটাক কথা বলছিল। তাহসিন চোখ ছোট ছোট করে ময়ূরীর দিকে তাকিয়ে আছে। মধু হঠাৎ বলল, এই ময়ূরী, দুলাভাইকে তরকারি দে, শুধু ভাইয়াকেই দিয়ে যাচ্ছিস দেখি। তাহসিন জোরপূর্বক হেসে ময়ূরীর দিকে তাকিয়ে বলল, মিসেস তাহসিন বোধহয় জামাইয়ের কথা ভুলে গেছেন, তাই না? ময়ূরী হতবাক। শুকনো ঢোক গিলে তাহসিনকে খাবার দিল। ফিরোজা বেগম তরকারি নিয়ে শবনমদের বাড়ি গেছেন, সাথে বক্করও আছেন, তাই সব ময়ূরীই করছে। ওয়াহিদ হেসে ফেলল তাহসিনের কথা শুনে। পুতুল ছোট ছোট হাত বাবার প্লেটে রেখেছে। তাহসিন ফোঁসফোঁস করে নিঃশ্বাস ফেলছে। ময়ূরী বুঝলো না হঠাৎ লোকটার কি হলো। ওয়াহিদ খেতে খেতে বলল, ময়ূরী, কাল আমার সাথে একটু কচি ভাইয়ের বাড়ি যাবি। তাহসিন বলল, ময়ূরী কেন যাবে? ওকে একটু দরকার আছে। এই ময়ূরী, যাবি না আমার সাথে? ময়ূরী আর চোখে তাহসিনের দিকে তাকালো ও বলল, আচ্ছা। তাহসিন কটমট করে তাকালো মেয়েটার দিকে। দাঁত চেপে খাওয়া বাদ দিয়ে বসে রইল সেভাবে। ওয়াহিদ খাওয়া শেষ করে ঠোঁট টিপে হাসলো, যেন তাহসিনকে খেপিয়ে বেশ মজা পাচ্ছে সে। আকাশ সোনালি রং ধারণ করেছে তখন। সূর্য ডুবি ডুবি ভাব। ময়ূরী চাচার বাড়ি এসেছে শবনমের সাথে দেখা করতে। শবনম তো তাদের বাড়ি যায় না, মূলত তাহসিন আছে বলেই যায় না। চাচার ছোট একটা বাড়ি, ভীষণ সাধারণ। জায়গা জমি যা ছিল সব তো চাচা বিক্রি করে দিয়েছেন। ময়ূরী শবনমদের বাড়ির বড় কাঁঠাল গাছের নিচে মাচালে বসে আছে শবনমের সাথে। শবনমের মন খারাপ, চুপটি করে বসে আছে ময়ূরীর পাশে। কি হলো? মন খারাপ কেন তোর? শবনম দীর্ঘশ্বাস ফেলে বলে, দিনকাল ভালো যাচ্ছে না। আব্বার আচার আচরণ ভীষণ ভীষণ অদ্ভুত ঠেকছে। চাচার আবার কি হলো? আজকাল নেশা কম করছে, কিন্তু তবে কাজবাজ বড্ড অদ্ভুত। ধরে এসব বাদ দে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখন বল, স্কুলের কি খবর? ভালোই, সামনেই তো টেস্ট পরীক্ষা।
ময়ূরী মাথা নাড়ল। শবনমের সাথে কথা বলে সে বাড়ি ফিরল সন্ধ্যা নাগাদ। তাহসিন আর ওয়াহিদ বাড়িতে নেই। পুতুল ঘুমাচ্ছে বিছানায়। আজ আদনানের এই বাড়িতে আসার কথা পুতুলের জামা কাপড় নিয়ে। ময়ূরী ঘরে গিয়ে দেখল ফাহাদ আর পুতুল পাশাপাশি শুয়ে ঘুমাচ্ছে। সে মুচকি হাসলো। বিছানার এক কোনায় কিছু জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করে যত্ন করে রেখে দিল। মধুর আর ময়ূরী এই ঘরে ঘুমাতো আগে। ছোট একটা ঘর, সেখানে একটা খাট, একটা মাঝারি সাইজের আলনা, কাঠের ড্রেসিং টেবিল, পড়ার টেবিল আর একটা শোকেস। মোটামুটি যা প্রয়োজন সবকিছুই আছে। ময়ূরী এই ঘরটায় চোখ বুলিয়ে দেখলো একবার। কত স্মৃতি এই ঘরে, অথচ আজ এই ঘরে থাকতে হলেও তার অন্য এক মানুষের অনুমতি নিতে হয়। সে বাইরে গিয়ে মায়ের হাতে হাত লাগিয়ে কিছু কাজ করে দিল। মধু রান্নাঘরে রান্না করছে। আজান দেওয়ার আগে ময়ূরী উঠোন ঝাড়ু দিয়ে হাত মুখ ধুয়ে পুতুল আর ফাহাদকে ডেকে উঠালো। আজানের বেশ আধা ঘন্টা পর তাহসিন ফিরল ওয়াহিদকে নিয়ে। উঠোনে হাজির হতে না হতেই ওয়াহিদ ময়ূরীকে উচ্চস্বরে ডেকে উঠল। তাহসিন ভ্রুকুচকে ওয়াহিদের দিকে তাকায়। ময়ূরী দৌড়ে বের হয় ঘর থেকে। ওয়াহিদ ওকে দেখে বলে, ময়ূর, যা গামছাটা নিয়ে আয়। তাহসিন ভ্রু টান টান করে ময়ূরীর দিকে তাকায়। ময়ূরী ঘর থেকে দুইটা গামছা এনে একটা ওয়াহিদের হাতে দেয়, আরেকটা তাহসিনের দিকে বাড়িয়ে দেয়। তাহসিন মেকি হেসে বলে, ময়ূর, তোমাকে তো আমি আদর করে ডেকে গামছা আনতে বলিনি? ময়ূরী হতভম্ব হয়ে বলে, ও মা, বাইরে থেকে এসেছেন, হাত মুখ না ধুয়ে ঘরে ঢুকবেন? আর আমার নাম ময়ূরী, ময়ূর নয়। সেটা তো ভালো করে বুঝতেই পেরেছি। ওয়াহিদ কলপার থেকে বের হলে তাহসিন ময়ূরীকে টেনে নিয়ে যায় কলপারে। ওয়াহিদ ওদের দিকে আশ্চর্য হয়ে তাকাতে তাহসিন মুখের উপর কলপারের টিনের দরজাটা লাগিয়ে দেয়। ময়ূরী ভয়ে বুকে থুতু দিয়ে বলে, উফ, কি হচ্ছে? বাইরে আম্মা, আপা আর ভাইয়াও ছিল, তাদের সামনে এইভাবে টেনে নিয়ে এলেন কেন? তাহসিন সোজা হয়ে দাঁড়ায়। আমার বিয়ে করা হালাল বউ তুমি। তোমাকে কোলে করে নিয়ে আসি কিংবা টেনে, তাতে কে কি মনে করলো তাতে আমার কোনো যায় আসে না। ভারী নির্লজ্জ লোক তো আপনি। বলি, লজ্জা শরম বলতে তো কিছু আছে নাকি? আমার কোনো লজ্জা শরম নেই। এখন আমি ফ্রেশ হব, তুমি কল চেপে দিবে, তারপর নিজের হাতে হাত মুখ মুছিয়ে দিবে। ময়ূরী দূরে সরে দাঁড়ালো, বলল, ইস, এত ঢং আমি করতে পারবো না, কাজ আছে আমার, যাচ্ছি আমি। ময়ূরী উল্টো ঘুরে দরজা খুলতে গেলে তাহসিন হাত ধরে টেনে কাছে নিয়ে আসে। ময়ূরী হতবাক হয়ে তাকায় তাহসিনের দিকে। লোকটা অদ্ভুত দৃষ্টি মেলে তাকিয়ে আছে। ময়ূরী শুকনো ঢোক গিলে মাথা নুইয়ে ফেলে। লাজুক স্বরে গলা নামিয়ে বলে, ছাড়ুন। তাহসিন ছাড়ে না, বরং তার অবাধ্য হাত গিয়ে থামে কিশোরী বধূর ঠোঁটের কাছে। ওর নিঃশ্বাস গায়ে এসে লাগছে। বুকের ভেতর কেমন যেন ঢেউ খেলে যায় ময়ূরীর। চোখ দুটো বন্ধ করে ফেলে সে। লজ্জায়, ভয়ে, নাকি অন্য কোনো অচেনা অনুভূতিতে সে নিজেও জানে না। তাহসিন নিচু গলায় বলে, আমার বড্ড হিংসা হচ্ছে মেয়ে। ময়ূরীর গলা কাঁপে হালকা। মেয়েটা শ্বাস ভারী হয়ে আসছে, তার ঠোঁটের কোণ কাঁপছে। তাহসিনের আঙ্গুল তখনও ও চিবুকে। চোখে এক অদ্ভুত কোমলতা। ও যেন মুহূর্তের জন্য সব ভুলে যাচ্ছে। চারিপাশ লজ্জা ভয় কিছুই নেই, শুধু আছে তাহসিনের সেই দৃষ্টি। তাহসিন কিশোরী বধূর লাশ দেখে ঠোঁট এগিয়ে নেয় বইয়ের মুখমণ্ডলের একটু কাছে। স্পর্শ করার আগে হঠাৎ দরজায় ঠাস ঠাস শব্দ হতে দুজনে চমকে ওঠে। দরজার ওপাশ থেকে ওয়াহিদের ডাক, ময়ূরী, তাড়াতাড়ি বের হওয়া, সন্ধ্যা হয়ে যাচ্ছে। ময়ূরী এক লাফে সরে দাঁড়ায়। মুখটা আগুনের মতো লাল হয়ে গেছে। তাহসিন বিরক্ত হয়ে চাপা নিঃশ্বাস ফেলে। দাঁত চেপে ময়ূরীর দিকে তাকায়। ময়ূরী হাতের গামছা তাহসিনের হাতে ধরিয়ে দিয়ে তাড়াতাড়ি কলপারের দরজা খুলে বের হতে ওয়াহিদকে দেখতে পায়। মেয়েটা লজ্জায় দৌড়ে ঘরের দিকে চলে যেতে ওয়াহিদ আড়ালে ঠোঁট টিপে হাসে। হঠাৎ কলপারের ভেতর থেকে তাহসিন গলা উঁচিয়ে বলে, যে শয়তান ছামড়া আমার রোমান্সের বামার ঢুকেছে তার কপালে বউ দিও না। আর যদি বউ দিয়ে থাকো তাহলে একটা দজ্জাল মহিলা দিও। আমিন। ওয়াহিদ হতভম্ব হয়ে দাঁড়ালো তাহসিনের অভিশাপ শুনে। ভাবা যায় কি ডেঞ্জারাস অভিশাপটাই না দিল। সে 3 বার তওবা করে সেখান থেকে কেটে পড়ল। তাহসিন খানিক পর ফ্রেশ হয়ে ঘরে এলো। আজ সে সজীবের সাথে দেখা করতে গিয়েছিল ময়ূরীর ব্যাপার নিয়ে কথা বলতে। বাপের বাড়ি যেই কয়দিন আছে সেই কয়দিন না হয় একটু মা বাবার সাথে সময় কাটাক। ময়ূরী নামাজ শেষে ঘরের বাইরে বের হয়ে বারান্দায় আসতেই দেখলো মধু আবছা অন্ধকারে বাড়ি থেকে বেরোচ্ছে। তার কপালে গভীর ভাঁজ পড়ল। একবার পিছু ফিরে ঘরের দিকে তাকিয়ে মধুর পিছু নিল। চারিপাশ অন্ধকার হয়ে এসেছে। এই বৃষ্টি বাদলের রাতে আপা যাচ্ছে কোথায়? ময়ূরী পিছু ডাকলো না, বরং আপার পিছু নিল নিঃশব্দে। পুকুরঘাটের বটগাছের সামনে আসতেই দেখতে পেল রাজু এসেছে। শরীর জ্বলে উঠল তার। মধুর হাত দুটো আঁকড়ে ধরেছে ছেলেটা। মধু কিছু বলার চেষ্টা করছে রাজুকে, তবে রাজুর জন্য বলতে পারছে আগে আমার কথা শোনো, অনেক দরকারি কথা আছে আমার। না। রাজু বলল, পরে সব শুনবো, কিন্তু এখন নয়। খুব দরকারি।
ময়ূরী হনহন করে কাছে এগিয়ে যেতে ঘৃণায় শরীর গুলিয়ে উঠল। রাজু মধুর শরীরে হাত রেখেছে। মধু ওর হাত আটকে দিয়ে একটু দূরে সরে দাঁড়াতেই ময়ূরী তেড়ে গিয়ে রাজুর গাল বরাবর থাপ্পড় মেরে বসলো। রাগে তিত্তির করে শরীর কাঁপছে তার। মধু চমকে উঠে হাত দিয়ে মুখ ঢাকতেই ময়ূরী দাঁত চেপে বলে, জানোয়ার, তো সাহস কত বড়, তুই আমার আপার সাথে নোংরামো করছিস? রাজু রেগে তাকালো, গালে হাত দিয়ে শক্ত গলায় বলল, গলা নামিয়ে কথা বলো ময়ূরী। বলবো না, কি করবি তুই? তোর বাপ মেম্বার বলে যা খুশি তাই করবি? গলাটা নিচে নামিয়ে কথা বল। মধু ময়ূরীকে টেনে ধরে বলল। ময়ূরী, কি করছিস তুই? থাম। ময়ূরী বোনকে সরিয়ে দিয়ে রাজুর বুকে জোরে ধাক্কা মেরে বলল, এক বাপের সন্তান হয়ে থাকলে আমার আপার সাথে আর দ্বিতীয়বার দেখা করবি না। রাজু দাঁত চেপে দাঁড়িয়েছিল এতক্ষণ, আর চোখে মধুর দিকে তাকিয়ে বলল, তোমার এই শরীর ভরা তেজ যদি আমি না ভেঙেছি তাহলে আমার নাম রাজু মণ্ডল নয়। এমন অবস্থা করব এই মুখ কাউকে দেখানোর আগে শতবার ভাববে তুমি। যা খুশি কর, তোর মতো কুকুরকে এই ময়ূরী ভয় পায় না। রাজু ঠোঁটের কোণে নোংরা হাসি টেনে সরে গেলে ময়ূরী পিছু ঘুরে দাঁড়ায়। মধু শুকনো ঢোক গেলে দৃষ্টি সরিয়ে নিলে ময়ূরী মাটিতে থুতু ফেলে ঘৃণিত কণ্ঠে বলে, ছি, আব্বা মা এসব জানলে কি হবে ভেবেছিস একবার? তুই আজ আব্বার সম্মান নষ্ট করেছিস আপা। তোর শরীরের সাথে সাথে তোর মনটাও নোংরা, অপবিত্র। তোকে নিজের বোন ভাবতেও ভীষণ লজ্জা লাগছে আমার। ময়ূরীর রাগে ঠোঁট কাঁপছে, বুকের ওঠানামা অস্বাভাবিক। মধু হঠাৎ ময়ূরীর পা আঁকড়ে ধরল। ময়ূরী চমকে উঠে পা সরাতে গেলে মধু বলে, আমার কসম, আব্বাকে কিছু বলবি না। পা ছাড় আপা, তুই পাপ করেছিস বলে এখন আমাকে পাপী বানাস না। পা ছাড় আমার। তোকে অনেক কিছু বলার আছে আমার। আদনান এসেছে হিমিকে নিয়ে। পুতুল হিমির কোলে বসে ফাহাদের নামে নালিশ দিচ্ছে। তার ভাষ্যমতে ফাহাদ তাকে হিংসা করে। আদনান ভ্রুকুচকে পুতুলের সব কথা শুনছে। এবার হিমির দিকে একটু চেপে ফিসফিস করে বলল, ডার্লিং, চলো বিয়েটা করে ফেলি, তাহলে পুতুলের মতো আমাদেরও একটা পুতুল হবে। হিমি চোখ রাঙিয়ে বলল, আর একটা বাজে কথা বললে তোর গোষ্ঠীর নাম ভুলিয়ে দেব। এমন চুন্নির মতো করিস কেন সব সময়? ভবিষ্যৎ জামাই হই, একটু তো সম্মান দিয়ে কথা বল। এই ফাজিল, আমি একবারও বলেছি তোকে বিয়ে করব? করবি না? তোকে জোর করে হলো বিয়ে করব শালি। হিমি বিরক্ত হয়ে অন্যদিকে তাকালো। তারা চলে যাবে একটু পর। তাহসিন তাদের সাথে একান্তে কিছুক্ষণ কথা বলল। বাইরে মেঘ ডাকছে, তাই তারা কিছুক্ষণ পরে বেরিয়ে পড়ল। ময়ূরী গম্ভীর মুখে বসে আছে বারান্দায়। হিমি চোখ রাঙিয়ে বলল। হিমি বিরক্ত হয়ে অন্যদিকে তাকালো। তারা চলে যাবে একটু পর। তাহসিন তাদের সাথে একান্তে কিছুক্ষণ কথা বলল। বাইরে মেঘ ডাকছে, তাই তারা কিছুক্ষণ পরে বেরিয়ে পড়ল। ময়ূরী গম্ভীর মুখে বসে আছে বারান্দায়। হাঁটু ভেঙে সেথায় হাত রেখে ঘাড় বাঁকিয়ে পুকুরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ পাশে কারোর অস্তিত্ব টের পেয়ে পাশে তাকায় পুতুল। বোকা বোকা আর চোখে মায়ের দিকে তাকিয়ে আছে। ময়ূরী সোজা হয়ে বসলো। আদুরে হাত বাড়িয়ে দিতেই পুতুল হামাগুড়ি দিয়ে মায়ের বুকের সাথে চেপে এলো। ময়ূরী মাথায় হাত বুলিয়ে বলল, মন খারাপ? পুতুল বলে, তুমি কথা বলো না কেন? বাবা বলে আমার নতুন মা অনেক ভালো, একদম পুতুলের মতো। তোমার বাবা এসব বলে? পুতুল মাথা নাড়ায়। ময়ূরী ঠোঁট টিপে হাসে। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তাহসিন। ঠোঁট কামড়ে বউ আর মেয়ের একান্ত মুহূর্ত দেখছে। ময়ূরী পুতুলের মাথায় চুমু খেলো, পিঠে হাত বুলিয়ে দিয়ে দীর্ঘশ্বাস ফেললো। তোমার নতুন মা নিজেই একটা বাচ্চা। তোমার যত্ন নিতে হলে আগে তাকে বড় হতে হবে, বুঝদার হতে হবে। পুতুল চুপ করে থাকে। তাহসিন পেছন থেকে হালকা গলা পরিষ্কার করে বলে, স্বামীর ভালোবাসা পেতে হলে আগে মিসেস দিলরুবাকে বড় হতে হবে। ময়ূরী ফট করে পেছনে তাকায়। তাহসিনকে দেখে সন্ধ্যার কথা মনে হতে লজ্জায় দৃষ্টি সরিয়ে নেয়। তাহসিন এগিয়ে গিয়ে পাশে বসে। আশেপাশে অন্ধকার, আকাশে মেঘ ডাকার শব্দ ভেসে আসছে কানে। পুতুল মায়ের বুকে লেপ্টে থেকে বাবার দিকে উকি দেয়। মুচকি হেসে বলে, আমাকেও ভালোবাসবে বাবা। তাহসিন মুচকি হাসলো। মেয়ের মাথায় চুল এলোমেলো করে দিয়ে বলল, আপনাকে তো ভালোবাসি আম্মা, কিন্তু আপনার মায়ের ভালোবাসার ধরনটা আলাদা। ময়ূরী লজ্জায় লাল হয়ে এবার কটমট করে তাহসিনের দিকে তাকালো। নির্লজ্জ বলে এত সে দাঁত চেপে বলল, আপনার কি একটু লজ্জা নেই? তাহসিন কপাল কুঁচকে দুষ্টু হেসে বলল, যাও বউ, তোমার মাইন্ড নষ্ট। আমি তো ওইসব ভালোবাসার কথা বলিনি। তুমি সারাদিন এসব ভাবো। বউ, এসব নোংরা জিনিস। ময়ূরী হতভম্ব হয়ে চোখ কপালে উঠে তাকিয়ে রইল। ধরিবাজ লোক একটা। সে হালকা করে তাহসিনের বুকে ধাক্কা দিয়ে বলল, সরুন তো আপনি, শুধু শুধু আমার পেছনে লেগে আছেন কেন? তাহসিন ঠোঁট টিপে হাসলো। ময়ূরীর কানের কাছে একটু ঝুঁকে এসে ফিসফিস করে বলল, বড় হও মেয়ে, তোমার স্বামী বউয়ের ভালোবাসা না পেয়ে শুকিয়ে যাচ্ছে। লজ্জায় গাল দুটো টমেটোর মতো হয়ে এলো।
ঠোঁট কামড়ে অন্যদিকে তাকিয়ে রইল। সে বেশ বুঝতে পারছে তাহসিনের সাথে কথা বাড়ালে আরো লাগাম ছাড়া কথা বলবে। রাতে পুতুল আজ বায়না করলো সে নানির কাছে ঘুমাবে। নানি তাকে ভীষণ সুন্দর সুন্দর গল্প বলে শোনায়। ফিরোজা বেগম খুশি হয়ে নাতনিকে নিজের সাথে রাখলেন। এদিকে ময়ূরী পড়েছে মহাবিপদে। তাহসিন বড্ড জ্বালায় তাকে। তার মধ্যে আজ একা পেয়ে কি রেখে কি বলবে আল্লাহ ভালো জানেন। মেয়েটা দাঁত চেপে বিছানা পরিষ্কার করে আয়নার সামনে দাঁড়িয়ে খোপা কলা চুলগুলো খুলছে। উদ্দেশ্য চুল আঁচড়াবে। তাহসিন এতক্ষণ বাইরে থাকলেও বেশ রাত করেই বাড়ি ফিরল। ঘরে এসে দেখলো ময়ূরী আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে ব্যস্ত। আশেপাশে পুতুলকে না পেয়ে বলল, পুতুল কোথায়? ময়ূরী পিছু ফিরল। তাহসিনের ভাঁজ পড়া কপালখানা দেখে বলল, আম্মার কাছে ঘুমাবে বলে জেদ করছিল, তাই আম্মা নিয়ে গেছে। তাহসিন মাথা নাড়ালো। বাইরে বৃষ্টি হচ্ছে ভীষণ। সে ছাতা নিল, প্রায় ভিজে গেছে। এগিয়ে এসে হঠাৎ ময়ূরীর আঁচল টেনে ধরল সে। মেয়েটা ভয়ে চোখ বড় বড় করে ফেলল। কি করছেন? তাহসিন মাথা মুছতে মুছতে বলল, বউয়ের শাড়ির আঁচল ধরে রাখলে মোহব্বত বাড়ে জানো। তুমি তো আমায় ভালোবাসো না, তাই ভাবলাম এখন থেকে তোমার আঁচল ধরেই রাখবো আমি। আপনি কিন্তু কথায় কথায় আমায় লজ্জা দিচ্ছেন। তাহসিন সোজা হয়ে দাঁড়ায়। ঘাড় ঝুঁকিয়ে কিশোরীর লজ্জারাঙা মুখ দেখে ঠোঁট কামড়ে হাসে। সে হাত বাড়িয়ে চিবুক ধরে উঁচিয়ে নিজের দিকে ফেরায় ওকে। দুজনার চোখে চোখ পড়েছে। লজ্জায় মেয়েটার শরীর কাঁপছে, এটা বেশ বুঝতে পারলো তাহসিন। খুবই নিচু স্বরে চোখে চোখ রেখে বলল, আজ একটু অবাধ্য হই। হঠাৎ যেন সময় থেমে গেল। তাহসিন আঙ্গুলে শক্ত টানটায় ময়ূরী নিজের ভারসাম্য হারিয়ে ফেলল। চোখ বড় বড় হয়ে তাকিয়েছিল, কিন্তু পরের মুহূর্তেই সবকিছু ঝাপসা হয়ে গেল। তাহসিন ঝুঁকে এসে নিঃশব্দে ওর ঠোঁটে ঠোঁট চেপে ধরল। বাতাসে হালকা বৃষ্টির গন্ধ মিশে আছে। ঘরের জানালা আধা খোলা, পর্দা উড়ে এসে দুজনার গায়ে লাগছে। বাইরের বজ্রপাতের আলোয় মুহূর্তের জন্য ঘর আলোকিত হয়, আর ময়ূরীর হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে যায়। তার কাঁধে তাহসিনের হাতের চাপটা দৃঢ় কিন্তু অস্থির নয়, বরং তাতে একরাশ অধিকার মিশে আছে। মেয়েটা চোখ বন্ধ করে ফেলল অনিচ্ছায়। বুকের ভিতর কেমন জানি গলগল করে কিছু একটা নেমে যাচ্ছে, শরীরটা কাঁপছে, কিন্তু সে আর পিছু হটে না। তাহসিন ধীরে ধীরে ঠোঁট সরিয়ে নিয়ে ওর কানের পাশে ফিস ফিস করে বলল, এমন করে লজ্জা পেও না বউ। শুয়ে দেওয়ার আগে বউয়ের এত স্বামীর সামনে শরম পেতে নেই। ময়ূরী লজ্জায় ওর বুক থেকে সরে যেতে চাইল। তার আগে তাহসিন হাত বাড়িয়ে ওর চুলের একগুচ্ছ আঙ্গুলে জড়িয়ে হালকা টান দিল। বউ মানে তো অর্ধেক প্রাণ, তাই না? ময়ূরী চোখ খিচে বলল, ভয় করছে আমার। আপনি আপনি দূরে সরুন। তাহসিন নিঃশব্দের কপালে ঠোঁট ছুঁয়ে দিল। ভয় না পেয়ে একবার ভালোবেসে দেখো ময়ূরী, আমার এই পাগলামোগুলো তোমার জন্যই। বাইরে তখন বৃষ্টির শব্দ আরো জোরে বাড়ছে। ঘরের মৃদু আলোয় দুজনের ছায়া একাকার হয়ে মিশে আছে। ময়ূরী চোখ বন্ধ করে নিঃশব্দে বলল, সময় হলে অনুমতি চাইতে হবে না, ময়ূরী নিজেই ধরা দেবে তার হালাল পুরুষের কাছে। বৃষ্টি নেই বাইরে। মধ্যরাতে বৃষ্টি থেমে গেছে। ময়ূরীর বদ্ধ জানালার ফাঁক দিয়েও হালকা এক ফালি রোদ্দুর এসে ঘুম ভাঙিয়ে দিল তার। পিটপিট করে চোখ খুলে আরেক দফা অবাক হলো সে। তাহসিন জাপটিয়ে আঁকড়ে ধরেছে তার শরীরখানা। মেয়েটা লজ্জাবতীর ন্যায় সিটিয়ে এলো। পিঠের ওপাশে তাহসিনের দুই হাত শক্ত করে আঁকড়ে ধরা তার শরীরটা। তাহসিন গভীর ঘুমে আচ্ছন্ন। সে নিজেকে কোনো রকম ছাড়িয়ে উঠে বসলো। ঘাড় ঘুরে একবার তাকালো লোকটার দিকে। খালি গায়ে উপর হয়ে শুয়েছে এখন। ময়ূরী মনে মনে, বজ্জাত লোক একটা, বলেই মুখ বাঁকালো। হতচ্ছাড়া কাল একা পেয়ে কি কাজটাই না করলো। সে বিছানা থেকে নেমে গায়ের এলোমেলো শাড়ি ঠিক করে ঘরের দরজা খুলে দিল। বিচ্ছু পুতুল বোধহয় দরজার সামনেই দাঁড়িয়েছিল। নতুন মা দরজা খুলে দিতে খিলখিল করে হেসে দৌড়ে ঘরে এলো। বিছানার চাদর টেনে উপরে উঠে বাবার শরীর ঘেঁষে শুয়ে পড়ল। বাবার কানের কাছে ফিসফিস করে বলল, বাবা, তোমার পুতুল এসে গেছে। তাহসিন একটু নড়ে চড়ে মেয়েকে চাপড়ে ধরে বুকের সাথে জড়িয়ে ধরল। পাতলা কাঁথা গায়ে জড়িয়ে ঘুম ঘুম গলায় বলল, আমার কথা বললেন না, ঘুমান একটু। ময়ূরী হতবাক হয়ে বাবা মেয়ের কাণ্ড দেখল। পুতুলের মায়ের জন্য বড্ড খারাপ লাগলো তার। মেয়েটার একটা মা ছিল না এতদিন। একটা বাচ্চাকে তাহসিন একা মানুষ করেছে। সে দীর্ঘশ্বাস ফেলে ঘরের বাইরে এলো দরজা চাপিয়ে। বক্কর হয়তো বাজারে গেছেন। ফিরোজা বেগম উঠোন পরিষ্কার করে সবে রুটি বানাতে রান্নাঘরে বসেছেন। ময়ূরীর সামনে এগিয়ে গেলে হঠাৎ ফিরোজা বেগম ময়ূরীর দিকে তাকালেন। মেয়েকে দেখে যেন ভীষণ লজ্জা পেলেন তিনি। ময়ূরী চেয়ার টেনে বসতে গেলে ফিরোজা বেগম বললেন, এই যা গোসল সেরে আয়। ময়ূরী আশ্চর্য হয়ে বলল, এই সাত সকালে গোসল করব কেন আম্মা? যা বলেছি সেটা কর। বিয়ের এতদিনও কি সকালে গোসল করিসনি তুই? ময়ূরী মাথা নাড়িয়ে বলল, একদিন করেছিলাম, যেদিন বিয়ে হলো তার পরের দিন সকালে করেছিলাম। ফিরোজা বেগম নাকমুখ কুচকে মাথা নিচু করলেন। ময়ূরী আরাম করে চেয়ারে বসলো। ফিরোজা বেগম চোখ রাঙিয়ে বললেন,
ময়ূরী মায়ের দিকে চোখ ছোট ছোট করে তাকালো। পর মুহূর্তে কিছু একটা মনে হতে লজ্জায় লাল হয়ে এলো। মা যে উল্টাপাল্টা কিছু ভাবছে সেটা ধরতে পেয়ে ভারী লজ্জায় পড়লো। তাড়াতাড়ি চেয়ার থেকে উঠে ঘরের দিকে ছুটে গেল। মাকে তো আর চিৎকার করে বলা যায় না। তুমি যা ভাবছো তেমন কিছু হয়নি আম্মা। ময়ূরী ঘরে এসে দেখলো বাপ বেটি আরাম করে ঘুমাচ্ছে। কাপড় নিয়ে কলপারে গিয়ে গোসল সেরে মাথায় গামছা পেঁচিয়ে বের হলো আধা ঘন্টা পর। তাহসিন তখন ময়ূরীর একটা গামছা নিয়ে বারান্দায় এসে দাঁড়িয়েছে। ভীষণ গরম পড়েছে। রাতে বৃষ্টি হওয়ার পরও হঠাৎ চোখ যায় উঠোনে কলাপাতা রঙে শাড়ি গায়ে তার কিশোরী বধূ ভেজা শাড়ি দড়িতে ছড়িয়ে দিচ্ছে। সদ্য গোসল সেরে বের হয়েছে বোধহয়। কাপড় ছড়িয়ে দিয়ে মাথার গামছা খুলে চুলগুলো খুব যত্ন করে মুছে আর চোখে তাহসিনের দিকে তাকালো। দুজনের চোখে চোখ পড়তেই মেয়েটা লজ্জায় উল্টে ঘুরে দাঁড়ালো। কাল রাতের ঘটনা যেন মাথা থেকে সরছেই না। ফিরোজা বেগম রান্নাঘর থেকেই আর চোখে দুজনের দিকে তাকিয়ে কাজে মনোযোগী হলেন। ময়ূরী কি করবে বুঝে উঠতে পারল না। লোকটা এক চুল পরিমাণ নড়ছে না, আর না তার দিকে দৃষ্টি সরাচ্ছে। হঠাৎ তাহসিন কলপারের দিকে যেতে গেলে ফিরোজা বেগম বললেন, ময়ূরী, জামাইকে কল চেপে দিয়ে আয়। তাহসিন কলপারের দিকে যেতে যেতে ঠোঁট বাঁকিয়ে হাসলো। ময়ূরী চোখ খিচে দাঁড়িয়ে রইল। মা আরেকবার ধমক দিতে বাধ্য হয়ে গেল সেদিকে। ময়ূরী আঁচল কোমরে গুজে কলপারে ঢুকলো। সূর্যের আলোয় কলপারটা ঝিকমিক করছে। পাশের গাছ থেকে পানির ফোঁটা ঝরে পড়ছে টুপটাপ শব্দে। সে কল চাপতে ঠান্ডা পানি ঝরে পড়তে লাগলো। তাহসিন ওদিকেই দাঁড়িয়েছিল হাত গুটিয়ে, ঠোঁটে আধো হাসি, চোখ দুটো কেমন যেন দুষ্টু ঝিলিক ছড়াচ্ছে। ময়ূরী নিচের দিকে তাকিয়ে পানির ঝর্ণা দেখতে ব্যস্ত, যেন ওর দিকে তাকাতে সাহস পাচ্ছে না। তাহসিন এক পা দুই পা করে এগিয়ে এলো। সকালে গোসল করছেন কেন? ময়ূরী চোখ না তুলেই বলল। গরম লাগছে তাই দিলাম। তাহসিন ভ্রু উঁচিয়ে হেসে বলল, আজ হঠাৎ সকালে গোসল কেন বলো তো? ময়ূরী হালকা চমকে তাকালো তার দিকে। তাহসিনের চোখে খেলা করছে সে একই মিষ্টি দুষ্টুমি। সে ঠোঁট কামড়ে নিচু স্বরে বলল, একদম চুপ করুন। তাহসিন এবার আরো কাছে এলো। ওর কানের পাশে ঝুঁকে নিঃশব্দে ফিসফিস করে বলল, বৃষ্টি হচ্ছে তো রাতে, গরমও পড়েছে, তবে আমার মনে হয় গোসলের আসল কারণ অন্য কিছু। ময়ূরীর মুখে লাল আভা ছড়িয়ে পড়ল। সে কল বন্ধ করে পেছনে ফিরে দাঁড়াতেই তাহসিন একগোছা ভেজা চুলে আঙ্গুল ছোঁয়ালো। এই চুলের গন্ধে কি যেন আছে, মাথা ঘুরে যায়। ময়ূরী ঝট করে চুল টেনে নিল, চোখ বড় বড় করে বলল, আপনার কি কোনো কাজ নেই? সারাক্ষণ আমার পিছনে কেন লেগে থাকেন আপনি? কারণ তুমি আমার সামনে থাকলে অন্য কিছুই দেখাই যায় না। বেহায়ালো। তাহসিন মাথা কাত করে তাকালো। আচ্ছা বউ, একটা কথা বলি। না, শুনবো না। শোনো না, আমি ভাবছিলাম আজ রাতে যদি একটু বৃষ্টি হয়। থামুন। ময়ূরী দুহাত তুলে থামালো, বলল, আর একটা শব্দও বলবেন না, এখনই কিন্তু আম্মাকে ডাকবো। তাহসিন হাসি চেপে গম্ভীর ভঙ্গিতে বলল, ডাকো, আমাকে বলো তোমার জামাই সকাল সকাল বউকে গোসল করার কারণ জিজ্ঞাসা করছে। ময়ূরী চোখ রাঙিয়ে ফিরে গেল, মুখে বিড়বিড় করতে করতে বলল, বজ্জাত লোক একটা, লজ্জা বলে কি কিছুই নেই? ময়ূরী তাড়াতাড়ি ঘরের দিকে ছুটে গেল। বুকের ভিতর যেন কেমন জানি শিহরণ খেলছে। তার নিজেরই রাগ হচ্ছে ভীষণ। লোকটা নির্লজ্জ। রান্নাঘর থেকে ফিরোজা বেগম তখন গলা উঁচু করে বললেন, ময়ূরী, জামাইকে নাস্তা দিয়ে দে, আর ওয়াহিদকে ডেকে তোল। আদনান সকালে নাস্তা খেয়ে ড্রয়িং রুমে বসেছিল। কথা হচ্ছে নুপুরের বিয়ে নিয়ে। বিরাট বড় আয়োজন করা হবে। আদনানের আব্বা আম্মাও আসবেন বিয়ের আগে। বেচারার দুঃখে শেষ নেই। ছোট বোনের বিয়েটাও হয়ে যাচ্ছে, কিন্তু তার এই হিমিকে যে কি করে বিয়ের জন্য পটাবে বুঝতেই পারছে না। আফিয়া আর কুসুম মিলে একটা বড় কাঁথা ফ্লোরে রেখে সেলাই করে পা ঝাঁকিয়ে সেদিকে তাকিয়ে আছে গালে হাত দিয়ে। আফিয়া ওকে অমন করে বসে থাকতে দেখে বলল, দেবর মশাইয়ের মন খারাপ কেন? আদনান দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাবি, একটা বিয়ে করা দরকার। তাহসিন বাটপারও বিয়ে করে ফেলেছে। এবার আমি চুপ করে বসে থাকলে আমার গোষ্ঠীর মান ইজ্জত নষ্ট হয়ে যাবে। তুমি বিয়ে করবে? কোনো মেয়ে তোমার মতো বেকার বেহায়া গরম মেজাজি ছেলের সাথে বিয়ে করতে রাজি হবে বলো দেখি? আদনান চোখ ছোট করে বলল, ভাবি, এমন কথা বলো না। আমার চেহারা দেখলে তো মেয়েরা তো এক পলকেই হ্যাঁ বলে দেয়। শুধু একটাই সমস্যা। কুসুম সেলাই থামিয়ে কৌতূহল ভরে তাকালো। সমস্যা আবার কি? তারা বলে চেহারা ভালো, কিন্তু গটে মগজ নেই। ঠিক কথাই তো বলেছে, তোমার কপালে বিয়ে নেই। তুই চুপ কর ডিমের কুসুম। কুসুম মুখ বাঁকিয়ে বলল, ভাবি, আজ তো বর্ষা আপুর আসার কথা। দাদি বলেছে সে আজ আসবে। আফিয়া বলল, আমাকে তো কিছু বলেননি, আমি জানি না। কথার মাঝেই সদর দরজা দিয়ে ঢুকলো একটা মেয়ে, হাতে ছোট একটা কাপড়ের ব্যাগ। দৌড়ে এসে আফিয়ার গলা জড়িয়ে চিৎকার করে বলল, ভাবি, চলে এসেছি আমি।
আফিয়া হতভম্ব হয়ে তাকায়। বর্ষা এসেছে। বর্ষা তাহসিনের সম্পর্কে ফুপুর মেয়ে হয়, দুঃসম্পর্কের আত্মীয়। আফিয়া ওকে ছাড়িয়ে অবাক হয়ে বলল, মাত্রই তোর কথা বলছিলাম। বর্ষা মুচকি হাসলো। আমি জানতাম। কেমন আছো তুমি? খুব ভালো। সাথে কেউ আসেনি, একা এসেছিস? কাছেই বাড়ি, সাথে আবার কে আসবে? বলতে বলতে চোখ গেল আদনানের দিকে। আদনান ভ্রুকুচকে তাকিয়েছিল তার দিকে। মূলত সে বর্ষাকে চেনে না, আর না কখনো দেখেছে। বর্ষা ওকে দেখে লাজুক হাসলো। আদনানকে চোখ টিপ মারতে বেচারা হকচকিয়ে গেল। সে চোখ বড় বড় করে বলল, আপনি আমাকে চোখ মারলেন কেন? বর্ষা ভাব নিয়ে বলল, হবু জামাইয়ের সাথে বিয়ের আগে একটু দুষ্টুমি করতে চাচ্ছিলাম। হবু জামাই মানে? এ মেয়ে, হবু জামাই কাকে বলছেন? বর্ষা উঠে দাঁড়ালো, সোজা হয়ে বলল, সেটা না হয় পরেই জানতে পারবেন। আফিয়া সব কাজ রেখে কুসুমকে বলল কাঁথাটা ঘরে রেখে দিয়ে আসতে। কুসুম মাথা নাড়িয়ে চলে গেলে কনক আর রজনী বেগম এলেন সেখানে। বর্ষাকে দেখে রজনী বেগম ভীষণ খুশি হলেন। তিনি বর্ষাকে আসতে বলেছেন এই বাড়িতে। বর্ষা দাদিকে সালাম দিয়ে বলল, এই যে বুড়ি, চলে এসেছি আমি। খুব ভালো করছস। তারপর আদনানকে বললেন, শোন আদনান, এখন একটু আঙ্কেল নিয়া ঘোরার চেষ্টা কর। আদনান বিরক্ত হয়ে সেখান থেকে উঠে বাড়ির বাইরে যেতে যেতে বলল, আক্কেল দিয়ে আমার কাম নাই গাদি। আদনান বেরিয়ে গেলে রজনী বেগম বর্ষার চিবুক তুলে বললেন, এইটার পুলা পছন্দ হয়েছে? বর্ষা লাজুক হাসলো উত্তর না দিয়ে। রজনী বেগম যেন উত্তর পেয়ে গেছেন। ভাবলেন নুপুরের বিয়ের সময় আদনানের মা বাবার সাথে কথা বলবেন। কনক বর্ষাকে নিয়ে গেল নিজের সাথে। ঘরে এসে বসতেই কনক ফ্যান ছেড়ে দিয়ে বিছানায় এসে বসলো। বর্ষা বলল, তাহসিন ভাইয়া কি আর গ্রামে আসেনি? কনক মলিন মুখে মৃদু হাসি টেনে বলল, এসেছে, এসে বিয়ে করে বউ নিয়ে। বর্ষা চমকে তাকালো। বিয়ে? উনি বিয়ে করেছেন? কাকে? এই গ্রামে বক্কর চাচা ছোট মেয়ে। কি বলছিস তুই? তুই না ওনাকে, মানে কিভাবে কি হলো? ভাগ্যেই ছিল না। বর্ষা হতবাক। কনক তাহসিনকে ভীষণ ভালোবাসে। বন্ধু মহলে সবাই জানে তাহসিন নামক এক শ্যাম বর্ণের পুরুষকে কনক ভালোবাসে, ভীষণ ভালোবাসে। রাজনীতি নিয়ে দিব্যি দিন কেটে যাচ্ছে মাহতাবের। আজকাল যেন শ্বাস নেওয়ার সময়টুকু পাচ্ছে না। সকালবেলা খাওয়া দাওয়া করে সোজা বেরিয়ে যায় ইউনিয়ন অফিসে। সেখান থেকে জেলা পরিষদ আবার গতকাল বিকেল নাগাদ ঢাকার পার্টি অফিস মিটিংয়ে গিয়েছিল। আজ মাহতাব বাড়িতেই আছে। সকাল থেকে শরীরটা ভীষণ খারাপ লাগছে। দুপুরের আজান তখনও দেয়নি। সে গোসল করে ট্রাউজারের সাথে একটা পাতলা কালো রঙের টি শার্ট পরে বের হলো ঘর থেকে। মেজে চুল থেকে তখনও পানি ঝরছে। সে আর চোখে আফিয়ার ঘরের দিকে তাকিয়ে পা বাড়ালো সেদিকে। ঘরের সামনে এসে দরজা নক করলে খানিকক্ষণ পর আফিয়া ব্যস্ত হয়ে দরজা খুলে দেয়। সে রান্নাবান্না শেষ সবে গোসল করেছে, মাথায় তখনও তোয়ালে পেঁচানো। হঠাৎ করে দরজার সামনে মাহতাবকে দেখে আফিয়া ভ্রু কুঁচকে বলল, কিছু বলবেন? মাহতাব তাকিয়ে রইল কিছুক্ষণ। আফিয়া ভেজা চুলের ফাঁকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ছে গলার নিচে। গায়ের বেগুনি রঙের শাড়িটা ভেজা, কাঁধের আঁচলটাও জায়গা মতো নেই। মাহতাব শুষ্ক ঠোঁট ভিজিয়ে আফিয়া ঠেলে ভেতরে ঢুকে গেল। আফিয়া পিছু ঘুরে তাকালো তার দিকে। এগিয়ে গিয়ে বিছানায় পা উঠিয়ে বসে কি যেন খুঁজলো। মাথাটা একটু মুছে দাও তো, জ্বর জ্বর ভাব রাত থেকে। আফিয়া লম্বা শ্বাস টেনে বলল, আমার ঘরে মাথা মুছতে এসেছেন? সেটা তো আপনার আদরের বউও করতে পারতো। এত কথা বলো কেন? দাও না। আফিয়া মাথার তোয়ালে খুলে ছুঁড়ে মারল মাহতাবের দিকে। মাহতাব সেটা ক্যাচ করে ধরে ফেললো। নাক কুচকে বলল, অসভ্য মহিলা। সে নিজেই মাথা মুছে বালিশ ঠিক করে টান টান হয়ে শুয়ে পড়ল সেখানে। আফিয়ার পাতলা কাঁথার ভাঁজ খুলে গায়ে জড়িয়ে বলল, তোমার বিছানাটা ভীষণ পছন্দ আমার, আজ আমি এখানেই থাকি। আফিয়া বিরক্ত হলো। লোকটা দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। আজকাল একটু বেশি তার কাছে আসা হচ্ছে। কিন্তু কেন? ঘরে নতুন বউ রেখে আবার তার কাছে কেন আসে লোকটা? শান্তাকে বিয়ে করার পর প্রায় 1 মাস মাহতাব বাড়িতে আসেনি। কেন আসেনি সেটা কেউ জানে না। আজানের শব্দ ভেসে আসছে বাইরে থেকে। সে খুব করে বুঝলো মাহতাব আজ আর মসজিদে যাবে না। ঘরের দরজা আটকে দিয়ে এলোমেলো হয়ে থাকা ঘরটা পরিষ্কার করলো। তখন কাজ শেষে আগে গোসল করেছে সে। যেই গরম পড়েছে, কাজ শেষ হতে হতে প্রায় আধা ঘন্টার মতো লেগে গেল। আর চোখে মাহতাবের দিকে তাকিয়ে দেখলো লোকটা ঘুমিয়ে গেছে। সে শুষ্ক ঠোঁট ভিজিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে গেল বিছানার কাছে। একটু পা উঁচিয়ে দেখলো সত্যি ঘুমিয়ে কিনা। সে হাত বাড়িয়ে মাহতাবের কপালে রাখলো। দেখলো সত্যি শরীরটা ভীষণ গরম। কপালে ভাঁজ পড়লো তার। বাইরে নামাজের পর খাবারও দেওয়া হবে। খাবার না খেয়ে তো আর ওষুধ খাওয়ানো যায় না। কিছু একটা ভেবে সে ঘর থেকে বের হলো। ফিরল খানিকক্ষণ পর হাতে খাবার প্লেট নিয়ে। সেটা বেড সাইডে টেবিলের উপর রেখে মাহতাবকে কয়েকবার ডেকে উঠলো। মাহতাব চোখ খুললে বলে, বাড়ির সবার খেতে অনেক দেরি, আপনি বরং খাবারটা খেয়ে ঔষধ নিন। মাহতাবের চোখ লাল হয়ে আছে, মাথাটাও ভীষণ ব্যথা করছে। সে কোনো রকমে উঠে বসলো, বলল, মাথা ব্যথা করছে আমার,
খাবো না আমি। আফিয়া ভ্রু যুগল কুচকে ফেললো। না খেলে আরো ব্যথা বাড়বে। ঔষধ খেয়ে আমাকে উদ্ধার করুন। খাইয়ে দিলে খেতে পারি। আপনার ছোট বউকে গিয়ে বলুন। তোমার কি হাত নেই? তুমি খাইয়ে দাও। আফিয়া চোখ বন্ধ করে দাঁত চাপলো, তারপর চোখ খুলে শক্ত গলায় বলল, আপনার এই নাটক আমার পছন্দ হচ্ছে না মাহতাব। কি সমস্যা বলুন তো? আপনি কেন আমার ঘরে এসেছেন, আর কেনই বা আমাকে জ্বালাচ্ছেন? তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি তোমার কি হই। সেটা তো আপনি ভুলে যেতে বাধ্য করেছেন। মাহতাব চুপ করে গেল। বিরক্ত হয়ে খাটের সাথে হেলান দিয়ে আধা শোয়া হয়ে চোখ বন্ধ করলো। আফিয়া বিছানায় গাল ফুলিয়ে বসে শক্ত গলায় বলল, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আসুন, আমার আরো কাজ আছে। মাহতাব বোধহয় মনে মনে হাসলো। বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে আফিয়া শাড়ির আঁচল টেনে মুখ মুছল। মেয়েটা আশ্চর্য হয়ে শুধু কাণ্ড দেখলো। বয়স হয়েছে 33, অথচ কাজ বাজ কিশোরদের মতো। মাহতাব সোজা হয়ে আফিয়ার সামনে বসলো। আফিয়া ভাত মাখিয়ে লোকমা মুখের সামনে ধরলো। মাহতাব নাক সিটকে বলল, এসব কি রান্না হয়েছে বাড়িতে? কচু দিয়ে ইলিশ মাছ আর রুই মাছ রান্না করেছি। তুমি জানো না আমি ইলিশ মাছ খাই না? কাটা বেছেই দিয়েছি। মাহতাব কথা না বাড়িয়ে চুপচাপ খাওয়ায় মন দিল। খাওয়া শেষ হলে সে আবার শুয়ে পড়লো। আফিয়ার কাজ নেই আর, সে বাইরে গিয়ে সবার জন্য খাবারের ব্যবস্থা করলো। হিমি আদনান পাশাপাশি বসেছে। বর্ষা বসেছে ঠিক আদনানের সামনে। বর্ষা বেশ কয়েকবার আদনানের দিকে লাজুক চোখে তাকিয়ে চোখ সরিয়ে নিয়েছে। হিমি সেটা খেয়াল করেছে প্রথম থেকে। রজনী বেগম আদনানের দিকে আর চোখে তাকিয়ে বললেন, আদনান, তোর লাইগা মাইয়া পাইছে গেছি। আদনান খাওয়ার মাঝে খুকুক করে কেসে উঠলেন। হিমি পানি বাড়িয়ে দেওয়ার আগে বর্ষা গ্লাস এগিয়ে দিল। আদনান পানি খেয়ে আশ্চর্য হয়ে বলল, মানে তোর লাইগাই মাইয়া পছন্দ করা শেষ। আমার লাইগা আবার কাকে পছন্দ করলা? রজনী বেগম বর্ষাকে দেখিয়ে বললেন, এই যে বর্ষা সম্পর্কে তাসিনের ফুফাতো বোন লাগে। এই গ্রামেই মাইয়া, ঘর সংসার খুব মন দিয়া করব। আদনান হতবাক হয়ে বর্ষার দিকে তাকালো। হিমি খাওয়া রেখে স্তব্ধ হয়ে বসে রইল। তাকালো মেয়েটার দিকে। গোল গোল চেহারার মায়াবী মুখ বর্ষার। আদনানের সাথে বোধহয় ভালোই মানাবে। সে শুকনো ঢোক গিলে মাথা নত করলো। বর্ষার চোখে আদনানের বিস্মিত বদন দেখে বলল, আগে খেয়ে নিন, তারপর মন ভরে দেখবেন। উপস্থিত সবাই শব্দ করে হাসলো। বাড়িতে পুরুষ মানুষ নেই, সবাই কাজে ব্যস্ত। বর্তমানে বাড়ির বাইরে মাহতাবের লোকজন আর বাড়ির ভেতর বাড়ির মহিলারা আছেন। মাহতাব যেহেতু ঘরে, তার ডাইনিং টেবিলে আদনান একাই। এত মেয়ে মানুষের সামনে ভীষণ লজ্জা লাগলো তার মধ্যে হিমির রিয়াকশন কেমন সেটা দেখা সাহস হলো না। মেয়েটা রাগ করলো নাকি কিছুই যায় আসলো না। খাওয়া দাওয়া শেষে বাড়ির মহিলারা মিলে সব পরিষ্কার করে রাখলেন। আফিয়া রান্নাঘরে সব জিনিস রেখে বের হচ্ছিল। হঠাৎ নজরে এলো চম্পা নিজের ঘর থেকে বেরোচ্ছে। মেয়েটা প্রায় 2 বছর ধরে এই বাড়িতে কাজ করছে, অথচ এর আচার আচরণ দেখে মনে হবে সেই বাড়ির গিন্নি। ছোট চাচা শ্বশুর যেন একটু বেশি করেন এই চম্পাকে নিয়ে। সে বেশি একটা ভাবলো না। কাজ শেষ করে নিজের ঘরে এসে দরজা লাগিয়ে দিল। মাহতাব তখনও ঘুমাচ্ছে। আফিয়া ঘরে জানালার পর্দা টেনে সময় দেখে নিল একবার। দুপুর 2:57। শরীর ভালো না থেকে আজ আর নামাজে দাঁড়ানো হলো না। চোখ লেগে আসছে ঘুমে। বিছানার অন্য পাশে দিয়ে উঠে মাহতাবের থেকে দূরত্ব রেখে বালিশে মাথা রাখলো। সে এবার একটু ঘুম প্রয়োজন তার। শরীরটা আজকাল ভীষণ দুর্বল লাগে। মনে হয় বুঝি শেষ নিঃশ্বাসটা বেরিয়ে যাবে। আকাশে তখন হালকা কালো মেঘের দাগ। সূর্যের আলো মেঘের ফাঁক দিয়ে একটু সোনালি আভা ছড়িয়ে পড়েছে চারিপাশে। হালকা বাতাসে কদম ফুলের গন্ধ ভেসে আসছে। দূরে কোথাও বৃষ্টির পর জমে থাকা জলে ছেলেপেলেরা কাগজের নৌকা ভাসাচ্ছে। গাছের পাতাগুলো ধুয়ে একেবারে চকচকে সবুজ। মাঝে মাঝে একটা করে বড় ফোঁটা ছিটকে পড়ছে পাতার ডগা থেকে। চারিপাশ জুড়ে ঠান্ডা বাতাস ছেড়েছে। শুধু মধু ওয়াহিদের সাথে বাড়ি থেকে বের হয়েছে। বৃষ্টি বৃষ্টি ভাব থাকলেও আজ পরিবেশটা ভীষণ স্বচ্ছ। বড় মাঠ পেরিয়ে ওরা দক্ষিণ পাড়ার কাছে এসেছে। চারিপাশে আকাশমণি গাছ সারি সারি হয়ে সরু রাস্তাটা চলেছে সামনে। খানিকটা দূরে মধুদের ক্ষেত। ওয়াহিদ হঠাৎ জিজ্ঞাসা করলো। মধু ড্যাব ড্যাব করে ঘাড় উঁচিয়ে তাকায়। মাথার কাপড় ঠিক করে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।